আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো তোমাদের প্রথম অধ্যায়ের অ্যানাদার একটি টপিক, যার নাম রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। অর্থাৎ কেমিস্ট্রির আলোচনাটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গা থেকে শেষ হয়, বা কোন কোন পার্টে আমরা কেমিস্ট্রির উপস্থিতি লক্ষ্য করতে পারি, আমরা এই বিষয়গুলো নিয়েই এখন এই পর্বে কথা বলবো। তো দেখো, আমি তোমাদেরকে একটু বলে দিব যে আমাদের দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কেমিস্ট্রি বা রসায়নের উপস্থিতি আছে। এটা আসলে তুমি এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে তোমার কেমিস্ট্রির উপস্থিতি নাই, সব জায়গাতে তুমি রসায়নের উপস্থিতি লক্ষ্য করতে পারবা। তবে আমরা এই ক্ষেত্রে আমাদের বইয়ের থেকে কিছু সিলেক্টেড জিনিসপত্র নিয়ে একটু ফোকাস করব বা আলোচনা করব, এবং এর সাথে সাথে সাপোর্টিভ কিছু ব্যাপারগুলো নিয়েও এখানে আলোচনা করার চেষ্টা করব। মূলত যদি আমি পুরা ডে বাই ডে কেমিস্ট্রি আলোচনা করতে চাই, আমার এই পর্বটা হয়তো বা 4 থেকে 5 ঘন্টার হয়ে যাবে। এখন এতটুকু ফোকাস করি আমি, যতটুকু আমাদের আসলে জানা দরকার এবং আমাদের বইয়ের মধ্যে আছে। তো আসলে আমরা ফার্স্ট একটু পড়ি, দেখি এখানে কি বলা হচ্ছে। দেখো, খেয়াল করো যে যেখানেই পদার্থ আছে সেখানেই কিন্তু রসায়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এটাই বলতেছে এখানে। তো এই যেখানেই পদার্থ আছে সেখানেই রসায়ন আছে। পৃথিবী সৃষ্টি হয়েছে অসংখ্য রাসায়নিক পরিবর্তনের সমন্বয়। সো প্রথম কথাই হচ্ছে এইটা, যে পৃথিবীর যে আদি লগ্ন, এই যে আমরা যেখানে সারভাইভ করতেছি, আমরা যেখানে অবস্থান করতেছি, এইটাও সৃষ্টি হয়েছে কেমিস্ট্রি কিছু বিক্রিয়া, কিছু এক্সপ্লোশনের মাধ্যমে। আচ্ছা, পরবর্তীতে এর ভিতরে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া হয়েছে। বায়ুমণ্ডল, শিলা, খনিজ, হাজারো পদার্থ সৃষ্টি হয়েছে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। মানুষ সহ বিভিন্ন প্রাণী, উদ্ভিদ দেহ হলো এই একটি বড় রাসায়নিক কারখানা। নিচে রাসায়নিক কিছু ক্ষেত্রে আলোচনা করা হলো। সো এখানে কিন্তু একটা কথা বলতেছে যে মানুষ সহ আরো অন্যান্য উদ্ভিদ বা প্রাণী হলো একটি রাসায়নিক কারখানা। দ্যাট মিনস আমাদের দেহের কথা বলো বা উদ্ভিদ দেহের কথা বলো, প্রত্যেকটা অঙ্গের মধ্যে, প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু বিভিন্ন কেমিস্ট্রির উপাদান রয়েছে। তো এই উপাদানগুলো কিন্তু এই উপাদানগুলোকে তুমি এই অঙ্গগুলোকে ভাঙলে তুমি কেমিস্ট্রির উপাদান পাবা। তার মানে বলা যায় যে আমাদের ফুল বডি বা উদ্ভিদ দেহ এটা একটা রাসায়নিক কারখানা হিসেবে আমরা বিবেচনা করি, যেখানে অনেক রকম উপাদান পাওয়া যায় আমাদের দেহের মধ্যে। এবারে আসো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। আমাদের প্রথম পদার্থ হচ্ছে বায়ু, বাতাস। তো আমরা জানি যে আমরা কিন্তু বাতাস ব্যতীত বাঁচতে পারবো না। আমাকে যদি এখন এই রুমে যদি অক্সিজেন সাপ্লাই অফ করে দেওয়া হয়, আমি এখানে মারা যাব। আমি না, এই রুমের মধ্যে যদি অন্য কোনো থেকে থাকে, পার্সন থেকে থাকে, সেও মারা যাবে। আমাদের ক্যামেরার পিছনে লোকজন যারা কাজ করতেছে তারাও মারা যাবে এখানে বসে। তো বাতাস হচ্ছে এমন একটা উপাদান যেটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাদের সার্ভাইভ করতে হলে এই বাতাসটার প্রয়োজন হবে এবং তার অক্সিজেন প্রয়োজন হবে। কোনোভাবেই যদি কোনো একটা শর্ট সময়ের জন্য অক্সিজেন সাপ্লাই অফ হয়ে যায়, ওই মানুষটা অক্সিজেনের অভাবে মারা যাবে। সো বাতাস, বুঝতেই পেরেছো যে মানুষ সার্ভাইভ করার জন্য বাতাসটা আসলে কতটা বেশি গুরুত্বপূর্ণ। এবারে আসো বাতাসের উপাদান কি কি। বাতাসের প্রধানত উপাদান কে? নাইট্রোজেন। কত পার্সেন্ট আছে বাতাসের মধ্যে? 78%। আচ্ছা, দেন কে আছে? অক্সিজেন। কত পার্সেন্ট আছে? 21%। তাহলে দেখো, এই টোটাল তোমার 99 ভাগ জায়গা দখল করে আছে নাইট্রোজেন, এবং অক্সিজেনই 99 ভাগ জায়গা দখল করে আছে। দেন আমাদের খুবই পরিচিত একটি গ্যাস যার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা কত পার্সেন্ট আছে? 0.03%। এবং হাইড্রোজেন আরও অন্যান্য গ্যাসগুলো মিলে বাকি পার্সেন্টেজটুকু ফিল আপ করেছে। ওকে, সো এই যে পার্সেন্টেজগুলো আমরা পেলাম, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান। এবার আসো এই উৎস এবং রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ আমরা এই যে অক্সিজেন বলো বা নাইট্রোজেন বলো, এদের কাজ কি, আসলে এদের সোর্সটা আসলে কি, এখানে আমরা সেই পয়েন্ট নিয়েই কথা বলবো। এখানে বলতেছে যে শক্তি উৎপাদন। প্রথম কথাই হচ্ছে শক্তি উৎপাদন। দেখো, কোনো কিছু পোড়াতে অক্সিজেনের ভূমিকা এবং সেই বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ শক্তি সভ্যতা চালায়। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। তুমি যখন কোনো কিছুতে আগুন বা তাপ উৎপন্ন করতে চাইবে, তখন তো আমরা আগুন জ্বালাই। আগুন অক্সিজেন ব্যতীত কখনোই জ্বলবে না, এবং এই আগুন থেকে তুমি তাপ শক্তি পাও, এবং তাপ শক্তি কি চালায়? সভ্যতা চালায়। দ্যাট মিনস তাপ থেকে আসলে আমরা অনেক কাজকর্ম করতে পারি, আমাদের অনেকগুলো কাজ তাপ থেকে সম্পন্ন হয়। মানবদেহে শ্বাসক্রিয়ায় গ্রহণকৃত বাতাসের অক্সিজেন শরীরের ভিতরে খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। সো আমরা দেখো, তাহলে আমরা যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে কিভাবে? জারিত হচ্ছে খাবারটা, আমাদের দেহের মধ্যে পাকস্থলীতে খাবারটা জারিত হচ্ছে কিসের সাহায্যে? বাতাসের অক্সিজেনের সাহায্যে। সো এই জারিত হওয়ার মাধ্যমে কি উৎপন্ন করতেছে? এনার্জি উৎপন্ন করতেছে। এই শক্তি দ্বারা মানব দেহে নানা জৈবিক কাজ সম্পন্ন হয়। দ্যাট মিনস এই কাজগুলো দ্বারা আমরা আমাদের যে কোনো কাজ, জৈবিক কাজ মিনস চলাফেরা, হাঁটা চলা, পড়াশোনা, দৌড়ানো, স্কুলে যাওয়া, যে কোনো কাজে আমি কথা বলতেছি, সেই কথাগুলো কিন্তু এই শক্তি দ্বারাই সম্পন্ন করা হচ্ছে। তো দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলেছে বাতাসের। নাম্বার 1, আমরা
অক্সিজেন গ্রহণ করি সেটা আমাদের দেহের মধ্যে গিয়ে শক্তি যোগাতে সহায়তা করে। তার মানে অক্সিজেন না থাকলে আমরা এটা করতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যে আগুন জ্বালাই, তাপ শক্তি কিন্তু পৃথিবীর মানে সবথেকে বেশি ব্যবহৃত একটা শক্তির মধ্যে একটা, যেটা আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করতেছি, তাপ শক্তি। তো এই তাপ শক্তি থেকেও কিন্তু তোমার অক্সিজেনের মানে প্রত্যক্ষ ভূমিকা আছে। তাপ শক্তি উৎপন্ন হয় আগুন জ্বালানোর ফলে সাধারণত, যেখানে কিনা অক্সিজেনের প্রত্যক্ষ প্রয়োজন হয়, অক্সিজেন ব্যতীত আগুন জ্বলবে না। তার মানে আমরা বলতে পারি দুইটা সেক্টরে বাতাসের বা বায়ুমণ্ডলের অক্সিজেনের ভূমিকা অনেক বেশি। আচ্ছা, গেল এটা। এবারে আসো নেক্সট পার্ট। নেক্সট পার্টটাতে কি বলছে দেখো, নেক্সট পার্টে বলছে খাবার পানি। আমরা এবার খাবার পানি নিয়ে কথা বলবো। তো খাবার পানির মধ্যে কি থাকে, মূল উপাদান কি থাকে? পানি সহ বিভিন্ন খনিজ লবণ, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, জিঙ্ক থাকে, বিভিন্ন দ্রবীত লবণ সেখানে আসলে মানে লবণ সেখানে দ্রবীত অবস্থায় থাকে। এখন এইটা দ্বারা কাজ কি দেখো, এই পানির কাজ কি, পানিটা আসলে কি হয় আমাদেরকে সহায়তা করে। নাম্বার 1, দ্রাবক। দ্রাবক, দ্রাবক মানে কি? পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অধিকাংশ অজৈব এবং অনেক পোলার জৈব যৌগকে দ্রবীত করতে পারে। দুইটা কাজ, পানিকে কি বলা হয়? দ্রাবক বলা হয়। দ্রাবক মানে কি? যে বস্তুর মধ্যে আমরা অন্য বস্তুকে দ্রবীভূত করতে পারি। আচ্ছা, এবার আসো এখানে কাজটা কি বলছে দেখো, যে এটি অধিকাংশ অজৈব এবং অনেক পোলার জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। অর্থাৎ তুমি যখন কোনো একটা দ্রবণ তৈরি করতে যাচ্ছ, ধরো দ্রবণ মিন্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ শরবত আইটেম, তাহলে এইগুলো তুমি যখন তৈরি করতে চাবা তখন তোমাকে অবশ্যই সেখানে কি করতে হবে, একটা দ্রবণ তৈরি করতে হবে আর কি, এবং সেজন্য তোমার পানি লাগবে। সো পানি ব্যতীত তুমি কখনোই দ্রবণ বা শরবত তৈরি করতে পারবা না। সো এই টাইপের কথা বলতেছে। নাম্বার 1, মানব দেহে পানির ভূমিকা দেখো। জীবের শরীরের প্রায় 90% কি? পানি। পানি শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। শরীরের বিষাক্ত পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। পানিতে থাকে কি? ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে। তাহলে মানব দেহের জন্য পানির মানে প্রয়োজনীয়তা আসলে অনেক বেশি। পানি থেকে আমরা কি করি, আমাদের পয়জন যে পদার্থগুলো আছে সেগুলো দুইটা, একটা হচ্ছে প্রস্রাব অথবা ঘাম, এই দুইটা প্রসেসে বের হয়ে যায়। তো তুমি যত বেশি পানি খাবো তোমার পানির সাথে তত এই জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই জন্য পানি খাওয়াটা আসলে আমাদের দরকার। এবং পানি শুধু তাই নয়, পানি আমাদের বিভিন্ন হজম ক্রিয়া, দেহের কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় কি ব্লাড এবং পানি, এই দুইটা সংমিশ্রণের মাধ্যমে আমরা শক্তি বলো বা কোনো একটা খাদ্য কণা বলো বা যাই হোক না কেন, আমরা এটা ট্রান্সফার করি এক জায়গা থেকে আরেক জায়গায় এই দুইটা বস্তুর মাধ্যমে। আচ্ছা, উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা। পানি মাটিতে থাকা নানান খনিজ উপাদান উদ্ভিদ দেহে পরিবহনে সহায়তা করে। আমরা যে প্রস্বেদন একটা টাইপ আছে বা একটা টার্ম আছে বায়োলজিতে, তো এই প্রস্বেদন মানে কি? উদ্ভিদ তো নিজে শক্ত খাবার আমাদের মতো ভাত রুটি খাবে না, সে কি খাবে? সে খাবে পানি এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন খনিজ লবণ। তাহলে দেখো, যদি পানি না থাকে তাহলে সেই খনিজ লবণটা তার পাওয়ার কোনো উৎস তার কাছে থাকছে না। তো এটাই বলা হচ্ছে যে মাটিতে থাকা বিভিন্ন খনিজ উপাদান উদ্ভিদ দেহে পরিবহনে সহায়তা করে। উদ্ভিদ কোষের প্রধান অংশ প্রোটোপ্লাজমকে সজীব রাখে, নতুন কোষ গঠন, বীজ অঙ্কুরোদ্গমে সাহায্য করে, পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে কাজ করে। সো উদ্ভিদ দেহের জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলে দিছে। আমাদের জন্য তো বললোই, উদ্ভিদ দেহের জন্য নাম্বার 1 প্রোটোপ্লাজমকে সজীব রাখে, মানে দ্যাট মিনস সেটাকে তাজা প্রাণবন্ত করে রাখতে পারে আর কি। নাম্বার 2 হচ্ছে যে বীজের অঙ্কুরোদ্গমে সহায়তা করে। পানি, এই যে সব থেকে গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষণ, উদ্ভিদের বাঁচার জন্য যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করার প্রয়োজন হয়, উদ্ভিদ সেটা এই পানি, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক, ক্লোরোফিল এইগুলোর উপস্থিতিতেই করে থাকে। সো এই জন্য পানিকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাঁচামাল হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে আশা করি তোমরা এইটুকু পয়েন্ট বুঝতে পেরেছো যে দ্রাবক হিসেবে পানির কতটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরেটা দেখো কি বলতেছে, যে এরপরে হচ্ছে সার। এখানে সার বলতে কিন্তু মূলত কৃষিতে যেই সার ব্যবহার করা হয়, জমিতে যে আমরা ইউরিয়া, টিএসপি সহ অন্যান্য যে সার ব্যবহার করি, এই সারের কথা বোঝানো হচ্ছে। তাহলে সারের মধ্যে কে কে থাকে বলতো? নাইট্রোজেন থাকে, আচ্ছা, অক্সিজেন থাকে, কার্বন থাকে, ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, সালফার থাকে, হাইড্রোজেন থাকে। ওকে, তো বুঝতেই পেরেছো। এখন দেখো, নাইট্রোজেনকে চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম, বাট নর্মালি তো নাইট্রোজেন অণু আকারে থাকে। সো N2 দ্বারা কিন্তু নাইট্রোজেনের অণুকে বোঝানো হচ্ছে না, বাট এটা বোঝানো হচ্ছে যে নাইট্রোজেন সেখানে আছে, নাইট্রোজেন সেখানে থাকে বা অক্সিজেন সেখানে থাকে। এইগুলো তো সবগুলো মিলে একটা যৌগ আকারে থাকতে পারে। যেরকম আমাদের একটা পরিচিত সার হচ্ছে ইউরিয়া সার। আচ্ছা, ইউরিয়া সারের সংকেত কি দেখো, ইউরিয়া সারের সংকেত হচ্ছে কি NH2CO NH2। এই যে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। সো এরকম ভাবে যৌগ আকারে তারা সেখানে থাকতে পারে। তো এই যৌগগুলো আমাদের সারের মানে কৃষি যে সার, সেই সারের মধ্যে এই যৌগগুলোকে পাওয়া যায়। আচ্ছা, এবারে আসো নেক্সট দেখে কি বলেছে।
নেক্সট বলতেছে এখানে দেখো যে উদ্ভিদ দেহে সারের প্রয়োজনীয়তা। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য মোট 17টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান প্রয়োজন। সো মনে রাখবা, মানে একটা উদ্ভিদ যে আমরা যে দেখি যে বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে বা ফল দিচ্ছে বা সেই ফল থেকে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, তো এই ব্যাপারটা আসলে কখনো আপনা আপনি হয় না। এখানে অনেক এনার্জির প্রয়োজন, এখানে অনেক উপাদান জড়িত থাকে যেগুলো হয়তো আমাদের দৃষ্টিগোচরের বাইরে হয়ে যায়। আচ্ছা, উল্লেখিত মৌলগুলোর যৌগ সার তৈরিতে ব্যবহার করা হয়। সার উদ্ভিদের ডালপালা, কাণ্ড এবং শিকড় বৃদ্ধি, ক্লোরোফিল উৎপাদন ও বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, বীজের অঙ্কুরোদ্গম ও পরিপক্কতা সৃষ্টিতে ভূমিকা পালন করে। উদ্ভিদের খাবার এর প্রধান উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। মনে রাখবা, মানে যেই 4টা উপাদান অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি উদ্ভিদের প্রয়োজন হয়, সেই 4টা উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ও ফসফরাস। দ্যাট মিনস এই উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধিতে যেমনিভাবে সহায়তা করে, তেমনিভাবে উদ্ভিদকে এরা পুষ্টি প্রদান করে। দেখো পরবর্তী অংশ হচ্ছে কাগজ। দেখো কাগজ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুব মানে বড় একটা জিনিস। আমরা আমাদের পড়াশোনা, প্যাকেজিং, কোনো কিছু লেখা টাকা, শুধু পড়াশোনা না, যে কোনো কিছু লেখার ক্ষেত্রে হোক, সেটা কোনো একটা জমির দলিল বা কোনো একটা ডকুমেন্টস বা যে কোনো কিছু আমাদের কাগজ প্রয়োজন হয়। আচ্ছা, এছাড়াও কোথায় কাগজ প্রয়োজন হয় বলতো? প্যাকেজিংয়ের ক্ষেত্রে। আমরা অনেক সময় বাজার থেকে কিন্তু বিভিন্ন ফল নিয়ে আসি, কাগজের প্যাকেজিং করা থাকে, তো এই ক্ষেত্রে কিন্তু কাগজের বেশ একটা প্রয়োজন আছে। আচ্ছা, তো কাগজ সাধারণ সংকেত কি? C6H10O5N। দ্যাট মিনস কাগজ হচ্ছে সেলুলোজের পলিমার। অর্থাৎ অসংখ্য অণু একত্রিত হয়ে সেলুলোজ তৈরি করে এবং সেই সেলুলোজ থেকে আমরা মূলত কাগজটা তৈরি করতে পারি। আচ্ছা, এবারে আসো কাগজের উৎপাদন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কি বলছে এখানে। দেখো এখানে বলতেছে যে কাগজ আবিষ্কার মানব সভ্যতার অনন্য অবদান। কাগজ তৈরির কারখানায় বাঁশ, আখের ছোবড়া এই সমস্ত বস্তু থাকে, যাতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, তা ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। কাগজের অর্থনৈতিক গুরুত্ব। একটা গুরুত্ব হচ্ছে, দেখো একটা গুরুত্ব তুমি ধরো অর্থনৈতিক বাদে যদি শিক্ষার ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে কাগজ ব্যতীত আসলে আমাদের শিক্ষা উপকরণ একদমই ইম্পসিবল। এই যুগে কাগজ ব্যতীত শিক্ষা একদমই সম্ভব নয়। কেন? কারণ আমরা এখন কি করি, বই বা খাতা বা যেখানেই হোক না কেন, সেটা কিন্তু আমরা হচ্ছে যে কাগজের মাধ্যমে লিখে থাকি। বাট হ্যাঁ, টুডে আর টুমোরো এটা অনলাইন বেসড হতে পারে, যে তুমি অনলাইন থেকে বই পড়বা, অনলাইনে লিখবা, অনলাইনেই তোমার খাতা চেক করা হবে, বাট এটা নিয়ার ফিউচার। কিন্তু এখন এই বর্তমান সিচুয়েশনে কাগজ ব্যতীত আমাদের শিক্ষার আসলে কল্পনা করা যায় না। অর্থনৈতিক গুরুত্ব বলতে বোঝাচ্ছে, দেখো প্যাকেজিং, ই কমার্স শিল্প, শিক্ষা এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতি, মুদ্রণ, প্রকাশনা শিল্প, ব্যাংক ও অর্থনৈতিক লেনদেন সহ প্রায় সকল ক্ষেত্রে কাগজ শিল্পের গুরুত্ব অপরিসীম। কাগজ কলম, ঠিক আছে, কাগজ কলম বা পেপার মিলগুলো একটি দেশের শিল্পায়নে বড় ভূমিকা রাখে। কলম না, এখানে কাগজ কল বা পেপার মিলগুলো একটি দেশের শিল্পায়নে বড় ভূমিকা রাখে। দ্যাট মিনস শিল্পায়নের ক্ষেত্রে কাগজের ভূমিকা আসলে অনেক অনেক বেশি। শিল্পায়নের ক্ষেত্রে কাগজ অনেক বেশি ভূমিকা রাখে। কারণ খেয়াল করো, তুমি যে ব্যাংকের চেক, আমরা যে চেক সিগনেচার করি, এটাও কিন্তু কাগজেরই তৈরি। সো যে কোনো ক্ষেত্রে কাগজের কোনো বিকল্প নেই, কাগজটা আমার লাগবেই লাগবে দৈনন্দিন জীবনে। তুমি বলতে পারো যে কাগজ ব্যতীত আমরা বর্তমান যুগে কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, এখন অনেক কিছু আসলে ই কমার্স লেনদেন হচ্ছে, ই বুক বের হয়েছে, যেগুলো কিনা আমরা অনলাইনে পড়তে পারতেছি, বাট ওইটা আসলে এতটাও এখন মানে অ্যাভেলেবেল এখন পর্যন্ত হয়ে পারে নাই যে যেখানে আমি সমস্ত জায়গায় বসে সেটা ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে কাগজ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, টাকাও কিসের তৈরি? কাগজের তৈরি। তো কাগজের গুরুত্ব তো তোমরা বুঝতেই পারতেছো। আচ্ছা, নেক্সটে দেখো, নেক্সট অংশে কি বলতেছে। নেক্সট অংশে বলতেছে যে কসমেটিক্স আইটেম, যেগুলো বিশেষ করে লোশন, পাউডার, লিপস্টিক, সানস্ক্রিন, এগুলো। আচ্ছা, এগুলো কি দিয়ে তৈরি? এখানে পানি থাকে, ইমালসিফায়ার থাকে, প্রিজারভেটিভস থাকে, সুগন্ধযুক্ত পদার্থ থাকে, রঞ্জক পদার্থ থাকে এবং নানা উপাদান থাকে। সো এখন এগুলোতে বলতেছে, দেখো এগুলো বলতেছে যে কসমেটিক সাধারণত ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে, কিছু অ্যান্টি এজিং ক্রিম থাকায় রাসায়নিক উপাদান ত্বকের কোলাজেনের সাথে বিক্রিয়া করে ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। সূর্যরশ্মি থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন অতিবেগুনি রশ্মিকে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় শোষণ করে ফেলতে পারে, তাপ শক্তিতে রূপান্তর করে। দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে যে আমরা যে উপাদানগুলো ব্যবহার করতেছি, এগুলো আসলে কি কাজ করে। যে কোনো কসমেটিক্স আইটেম আমাদের ত্বককে সুরক্ষা দেয়। এখন এটাকে অনেক রকম সুরক্ষা দিতে পারে, অনেক সময় হয় ড্যামেজ থেকে রক্ষা করে। যেরকম দেখো, আমরা শীতকালে কি করি, বিভিন্ন লোশন বা বিভিন্ন ময়েশ্চারাইজার বা আরও অন্যান্য উপাদানগুলো আমরা সেখানে ব্যবহার করি। আমরা হচ্ছে ভ্যাসলিন ব্যবহার করি, সেগুলো আমাদেরকে জাস্ট প্রোটেক্ট করে ঠান্ডা থেকে,
আমাদের ঠোঁট ফেটে যাওয়া থেকে রক্ষা করে। আর কিছু উপাদান আছে যেগুলো আমাকে রক্ষা করে না, বরং আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। যেরকম ধরো মেয়েরা যেই কসমেটিক্স আইটেমগুলো ব্যবহার করে, এই টাইপের জিনিসগুলো যেগুলো মানে আমাদের ফেস আরও বেশি গ্লো করবে, আরও সুন্দর করবে। সো এরকম, সো ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, এবং এখানে কিন্তু বিভিন্ন কেমিক্যাল বিক্রিয়া হয়, বিক্রিয়ার মাধ্যমে আমরা এই উপাদানগুলো তৈরি করতে থাকি। এখানে সানস্ক্রিনের কথা বলা আছে, যেগুলো সূর্য থেকে অতিবেগুনি রশ্মিকে প্রোটেক্ট করতে পারে, ইত্যাদি ইত্যাদি সহ আরও অনেকগুলো কাজে লাগে। সো সানস্ক্রিন কিন্তু আমাদের একটা মানে আমাদের ফেসটাকে আরও বেশি সুন্দর রাখার জন্য এটা আমরা ব্যবহার করি, বা মেয়েরা ব্যবহার করে বেশি। ওকে, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো যে সাবান, সাবান কি বলেছে দেখো, সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আমরা যদি সাধারণ সংকেত বলি, এটা হচ্ছে RCOONA, আর আর বলতে C17H35। আচ্ছা, গেল, এইটুকু আমরা দেখলাম। এবারে কি বলছে দেখো, এবার বলছে যে সাবান তৈরি হয় প্রাকৃতিক তেল বা চর্বি থেকে। সাবানের উপাদানে মিসেল গঠনের মাধ্যমে তেল বা চর্বি জাতীয় ময়লার সাথে রাসায়নিক বন্ধন তৈরি করে তা পানি দিয়ে ধুয়ে ফেলতে সহায়তা করে। মানে সাবান দিয়ে আমরা কি করি, আমরা আমাদের দেহের দুর্গন্ধ, ময়লা, আবর্জনাগুলোকে আমরা দূর করি। শুধু আমাদের দেহেরই না, বরং আমাদের পোশাক আশাকেরও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সাবানটা আসলে অনেক বেশি প্রয়োজন। এটা তেল বা চর্বি দিয়ে তৈরি হয়। উদ্ভিদ মানে তেল বা চর্বি প্রাণীজ হতে পারে, উদ্ভিজ্জও হতে পারে। আমরা উদ্ভিজ্জ যে এই চর্বিটা পাই সেখান থেকে আমরা আমাদের মূলত সুগন্ধিযুক্ত সাবানটা তৈরি করি, আর প্রাণীজ যে চর্বিটা পাই সেখান থেকে আমরা আমাদের কাপড় কাচা বা ওয়াশিং সাবান যেটা বলে সেটা আমরা তৈরি করে ফেলতে পারি। ওকে, সো আশা করতেছি তোমরা সাবানের মানে এইটুকু পর্যন্ত তোমরা প্রপারলি ক্লিয়ার হয়েছো। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলছে যে টয়লেট ক্লিনার শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড এর সমন্বয়ে তৈরি করা হয়। টয়লেট ক্লিনার মূলত কী করে, টয়লেট বেসিন, কমোড ইত্যাদির ময়লা আবর্জনাগুলো দূর করে, এবং সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্ন পিগমেন্ট থেকে রোগ জীবাণুর সাথে বিক্রিয়া করে এদেরকে কার্যকারিতা নষ্ট করে দেয়। অর্থাৎ টয়লেট ক্লিনারের কাজ দুইটা, নাম্বার 1 বিরঞ্জক পদার্থ, এবং নাম্বার 2 জীবাণুনাশক। অর্থাৎ কোনো জীবাণু সেখানে থাকলে সেটাকে মেরে ফেলবে, কোনো রঙিন পদার্থ থাকলে সেই রঙিন পদার্থকে দূর করে সেটাকে সে কী করে ফেলবে, সাদা করে ফেলবে। আচ্ছা, গেল এটা। ব্লিচিং পাউডার, খেয়াল করো তো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডকে ব্লিচিং পাউডার বলে। ব্লিচিং পাউডার থেকেও সেম কাজ করে। দেখো, ব্লিচিং পাউডার পানি বা বাতাসে জলীয় বাষ্পের সংস্পর্শে গিয়ে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে, যেটা মূলত সক্রিয় জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ ব্যাপারটা একটু খেয়াল করো, দেখো টয়লেট ক্লিনার এবং ব্লিচিং পাউডারের উপাদানগুলো ভিন্ন হলেও মূল কাজ কিন্তু এখানে করতেছে জায়মান অক্সিজেন। ওর জন্য টয়লেট ক্লিনারের মধ্যেও কিন্তু সেমটা হতে পারে, জীবাণু থাকলে তাদেরকে মেরে ফেলতে পারে। ইভেন অনেক সময় হয় যে বেসিন থাকে বা কোনো সাদা যে কমোড থাকে সেটার উপরে যদি ময়লা আবর্জনা পড়ে বা কালারফুল কিছু একটা দাগ লেগে যায়, সেটাকেও কিন্তু আমরা সেই টয়লেট ক্লিনার দ্বারা রিমুভ করে ফেলতে পারি। তো এখানের মানে জায়গাটা ভিন্ন, জাস্ট জীবাণুদেরকে তো মেরে ফেলবেই, প্লাস এই টয়লেট ক্লিনার কি করে, কমোড বা বেসিনের দাগ তুলতে সহায়তা করে। আর ব্লিচিং পাউডার কি করে, ব্লিচিং পাউডার কিন্তু জীবাণুদেরকে তো মারে, সে হচ্ছে জামা কাপড়ের দাগটা তুলতে সহায়তা করে। সো মূল কাজ দুজনের সেম, বাট অ্যাপ্লিকেশনটা ভিন্ন। একটা হচ্ছে আমরা টয়লেটের কমোড বা বেসিনে অ্যাপ্লাই করি, আর একটা হচ্ছে আমাদের জামা কাপড় বা পোশাকে অ্যাপ্লাই করি। তো এই হচ্ছে, দেখো তো আমি এখানে অনেকগুলো সেগমেন্ট নিয়ে কথা বললাম, অনেকগুলো আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার নিয়ে কথা বললাম, রসায়নের পরিধি বা রসায়নের ক্ষেত্র নিয়ে কথা বলেছি। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, অন্য কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে।